সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, এই প্রশ্নটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করে নেব। আগের ভিডিওতে বা আগেই আমরা বলেছিলাম যে আমরা যখন কোনো টপিকের ওপর ইতিহাস নিয়ে আলোচনা করব, তখন আমরা প্রথমে টপিকটিকে বা প্রশ্নটিকে নিজের থেকেই প্রশ্ন করার চেষ্টা করব এবং প্রশ্নটা কিভাবে করব, কোনো ঘটনা কেন হয়েছিল, কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল, সেই সূত্র থেকেই আমরা আজকের আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটিকেও প্রশ্নের আরো ক্ষুদ্র আকারে প্রশ্নের আকারে ভেঙে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রশ্নটি রয়েছে যে নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ কি রয়েছিল। ফরাসি বিপ্লবের আদর্শ আমরা চ্যাপ্টার 1-এ পড়েছিলাম, ফরাসি বিপ্লব সম্পর্কে যখন আলোচনা করেছিলাম। তার সাথে আমরা চ্যাপ্টার 2-তে নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করেছি। এদের দুজনের সংঘাত আলোচনার পূর্বে আমাদের এটা অবশ্যই জানা দরকার বা এখান থেকে আমাদের আলোচনা করা প্রয়োজন যে ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি ছিল। ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি কি ছিল না, মূল বা শর্ট ভাবে আমরা যদি বলি, ফরাসি বিপ্লবের আদর্শ ছিল মূলত সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এই তিনটির উপর জোর দিয়েই মূলত ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। তো সেখান থেকে ফরাসি বিপ্লবে বলা হয়েছিল সর্বসাধারণের ভোটের অধিকার দেওয়া হয়েছিল, অর্থাৎ মানুষের যে লিবার্টির যে অধিকার রয়েছে সেই অধিকার ফরাসি বিপ্লবের দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রত্যেক মানুষের নিজস্ব ভোটের অধিকার ছিল। কারণ ফরাসি বিপ্লবের পূর্বে মাথা পিছু ভোট হতো না, তখন শ্রেণী পিছু ভোট দেওয়া হতো, প্রত্যেক শ্রেণী থেকে একটি করে ভোট আসতো। সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি বা ফরাসি বিপ্লব আলোচনার সময় আমরা দেখেছি সেটা। তো ফরাসি বিপ্লবের আদর্শে কি ছিল না, সর্বসাধারণের ভোটের অধিকার। দ্বিতীয় কি না, দ্বিতীয় হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। প্রাদেশিক বা কমিউনের যে শাসন কর্তারা ছিল তাদের নিয়োগ পদ্ধতি ছিল ভোটের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে নিয়োগ করা হতো ভোটের দ্বারা, কোনো মনোনীত আইনের দ্বারা বা কোনো মানুষের মনোনয়নের দ্বারা কিন্তু তাদের নিয়োগ করা হতো না। প্রত্যেকটি মানুষের বা জনগণের ভোটের মাধ্যমেই তাদেরকে নিয়োগ করা হতো। তৃতীয় আদর্শটি ছিল ল অফ ম্যাক্সিমাম এবং ল অফ মিনিমাম, অর্থাৎ এর দ্বারা কোনো জিনিসপত্রের মূল্য নির্দিষ্ট বা নির্ধারিত করা হয়েছিল, যাতে কোনো জিনিসপত্রের মূল্য সর্বোচ্চ বৃদ্ধি না করে কালোবাজারির যে প্রথা ছিল সেটাকে বাড়তে না দেওয়া হয়। সে কারণেই ল অফ ম্যাক্সিম দ্বারা কোনো জিনিসপত্রের মূল্য সর্বোচ্চ বেঁধে দেওয়া হয়েছিল। মনে করো বাজারে চালের দাম যদি 10 টাকা থাকে, তো রাষ্ট্রের দ্বারা ওই 10 টাকাকে সর্বোচ্চই করে দেওয়া হয়েছিল। ওর বেশি কোনো ব্যবসায়ী 11 টাকা বা 12 টাকাতে কেউ বিক্রি করতে পারতো না। যদি 10 টাকায় বেঁধে দেওয়া হয় তাহলে ওই ব্যবসায়ীকে 10 টাকার মধ্যেই মূল্য নির্ধারিত করে বিক্রি করতে হতো। এটিকে ল অফ ম্যাক্সিমাম বলা হতো। এবং ল অফ মিনিমাম কি ছিল না, ল অফ মিনিমাম ছিল কোনো দ্রব্যের মূল্য সর্বনিম্ন কত হতে পারে সেটিকেও বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্য দুটিকেই এই বিপ্লবের দ্বারা বেঁধে দেওয়া হয়েছিল, কারণ যাতে বিনা মজুরিতে যে বেগার খাটানোর প্রথা ছিল সেটি আর প্রচলিত না হয়, সেটিকেই বন্ধ করার জন্য এই দুটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে আইন ল অফ ম্যাক্সিমাম এবং ল অফ মিনিমাম চালু করা হয়েছিল। চতুর্থ কি ছিল না, সামন্ত প্রথার বিলোপ ঘটানো ছিল। ফরাসি রাজতান্ত্রিক ব্যবস্থাতে সামন্ত প্রথার খুব বড় অবদান ছিল এবং এই সামন্ত প্রভুরাই সাধারণত নিম্ন শ্রেণীর যে মানুষরা থাকতো তাদের ওপর অত্যাচার করত। তো এই সামন্ত প্রথার সম্পূর্ণ বিলোপ ঘটানো হয়েছিল এবং এই সামন্ত যে কর ছিল, সামন্ত যে ভূমি ব্যবস্থা ছিল, সমস্ত কিছুরই এর বিলোপ ঘটানো হয়েছিল। তো ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি আমরা দেখে নিলাম এখানে। এর সাথে নেপোলিয়নের আদর্শের সংঘাত কি ছিল। নেপোলিয়ন মূলত গণতন্ত্রের ছদ্মবেশে একনায়কতন্ত্র ও আচ্ছাদিত সামরিক স্বেচ্ছাচারিতার সৃষ্টি করেছিল। এই কথাটির অর্থ কি না, ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে রাজতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটেছিল ও মানুষের ইচ্ছে মতো গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা ঘটেছিল।
অর্থাৎ মানুষকে সমস্ত কিছু অধিকারের দ্বারা তাদের পরিচালিত শাসন ব্যবস্থার প্রচলন ঘটানো হয়েছিল, যেটা মূলত মানুষের পছন্দসইও ছিল। কিন্তু নেপোলিয়ান এটিরই সুযোগ নিয়ে গণতন্ত্রের ছদ্মবেশে নিজের অধিকার স্থাপন করেছিল, একনায়কতন্ত্র স্থাপন করেছিল এবং আচ্ছাদিত সামরিক স্বেচ্ছাচারিতা অর্থাৎ সেনাবাহিনীর দ্বারা ইচ্ছে মতো অত্যাচারের মাধ্যমে সমস্ত কিছু শোষণ ব্যবস্থার প্রচলন ঘটেছিল। বলতে গেলে এই ঘটনাটি কিন্তু একটা মায়াজালের মতো ছিল, যেটি মানুষরা মনে করত যে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যেই অবস্থান করছে, কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্রে এই সময় একনায়কতন্ত্র ও এই সামরিক স্বেচ্ছাচারিতাই প্রচলিত ছিল। এরা যত যে ফরাসি আদর্শে যে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার কথা বলা হয়েছে, সেই কোনো কিছুই এই নেপোলিয়নের আদর্শে ছিল না। কারণ যেখানে একনায়কতন্ত্রের অবস্থান রয়েছে সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। যদি মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা থাকে তাহলে কখনোই একজনের নিজস্ব একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে না। কারণ মানুষ ইচ্ছে মতোই যে একজন মানুষ ইচ্ছে মতোই যে তার নীতি বা আইন প্রচলন করবে, সেখানে জনগণের ইচ্ছেটা কখনোই প্রাধান্য পাবে না। দ্বিতীয় কি না, বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা লাভ। আমরা নেপোলিয়নের একটি উক্তিতে দেখতে পাই যে তিনি নিজেই বলছেন যে ফ্রান্সের রাজমুকুট ভূলণ্ঠিত ছিল, আমি তরবারির সাহায্যে তা তুলে নিয়েছি। অর্থাৎ তার নিজের শক্তি প্রয়োগ বা নিজের যে শক্তি কতটা প্রাধান্য ছিল, তিনি কতটা শক্তিশালী ছিলেন, তা আমরা এই উক্তিটির মাধ্যমেই দেখতে পাচ্ছি। সাথে সাথে তিনি এই অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়ার যে রাজ্যগুলি রয়েছে বা রাষ্ট্রগুলি রয়েছে সেগুলিকে তিনি বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা লাভ করেছিলেন। সাধারণত এই রাষ্ট্রগুলিতে আমরা দেখতে পাই যে তারা সাম্য, মৈত্রী, স্বাধীনতার এই রাষ্ট্রগুলির যে মানুষজন রয়েছে তারা মনে করেছেন যে দেশীয় স্বৈরাচারী রাজা রয়েছে তার থেকে যে নেপোলিয়নীয় যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে মায়াজাল সেটি অনেকটাই সুখ স্বাচ্ছন্দ্য জড়িত হবে। তাই তারা নেপোলিয়নকে অনেকেই স্বাগত জানিয়েছিলেন, কেউ কেউ আবার স্বাগত জানাননি। সেক্ষেত্রে তিনি বল প্রয়োগের মাধ্যমে তাদের থেকে ক্ষমতা লাভ করেছিলেন। আর যারা স্বাগত জানিয়েছিলেন তাদের তো কোনো সমস্যাই নেই, তারা নেপোলিয়নকে মেনেই নিয়েছিলেন। তো তার এই ক্ষমতা লাভের কাহিনীটা অনেকটা এরকমই, যেখানে আমরা দেখছি যে তিনি সাম্য, মৈত্রী যে ফরাসি আদর্শ সেটিকে তিনি একমাত্র অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, কিন্তু ওই দেশের ওপর তিনি নিজের শাসন বিস্তার করার পর নিজের স্বৈরাচারী রূপটিকে প্রকাশ করছেন। অনেকটা এরকমই যে প্রথমে তিনি সাধারণ মানুষ হিসেবে উত্থান ঘটলেও যখন তিনি একজন সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করছেন তখন তিনি তার ক্ষমতাটাকে বজায় রাখার জন্য নিজেরই একটি জায়গা বা নিজের প্রিয়জনদের দিয়ে একটা এরিয়া তৈরি করছেন যাতে তার ক্ষমতার জায়গাটা বজায় থাকে। দ্বিতীয় হলো ইউরোপবাসীর স্বাধীনতা খর্ব। প্রথমেই আমরা এখানে আলোচনা করেছি যে একনায়কতন্ত্রের কথা, যে কারণে মানুষদের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কোনোটাই তিনি দেননি। ফরাসি বিপ্লবের মাধ্যমে তারা যে বাক স্বাধীনতা, গণভোটের অধিকার লাভ করেছিল সেটা কিন্তু এখানে নেপোলিয়নের আদর্শের মাধ্যমে খর্ব হয়ে গেছিল। কারণ এখান থেকে আর গণভোটের কোনো অধিকার ছিল না, মনোনয়নের মাধ্যমেই কিন্তু যে শাসক ছিল বা এই এরিয়াগুলিতে তিনি যাদের শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন সম্পূর্ণ মনোনয়নের মাধ্যমে কিন্তু সেই শাসকদেরকে নিযুক্ত করা হয়েছিল। ওখানে কোনোরূপ কোনো গণভোটের অধিকার ছিল না। মানুষদের যে ভোটের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সংবাদপত্রের অধিকার, সে সমস্ত কিছুই তিনি হরণ করেছিলেন, যে কারণে এখানে বলা হয়েছে যে ইউরোপবাসীর স্বাধীনতা খর্ব হয়েছিল। 3 নম্বর, নিজস্ব ক্ষমতা বিস্তার। এখানে যখন আমরা দেখব যে হল্যান্ড, ওয়েস্টফেলিয়া, নেপলস, নেদারল্যান্ড এই জায়গাগুলিতে তিনি নিজের ভাইদেরকেই শাসক হিসেবে নিয়োগ করেছিলেন। অর্থাৎ অন্য কোনো মানুষকে তিনি উত্থান বা অন্য কোনো মানুষের উত্থান তিনি চাননি, কারণ তিনি একজন সাধারণ মানুষ হিসেবে উত্থান করে একজন ফ্রান্সের সম্রাট হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছেন। তাহলে যদি অন্য কাউকে সুযোগ দেওয়া যায় সেই মানুষটিও একসময় ফ্রান্সের সম্রাট হিসেবে উত্থান তার ঘটতে পারে, যে কারণেই তিনি তার নিজের ভাইদেরকে সুযোগ দিয়েছিলেন এবং নিজের হাতেই সমস্ত ক্ষমতাকে রেখেছিলেন। হল্যান্ডে তার ভাই লুই
অস্ট্রেলিয়ায় ভাই জোরেম, নেপলসে ভাই জোসেফ এবং নেদারল্যান্ডে ভাই লুসিয়ানকে তিনি সম্রাট হিসেবে বা শাসক হিসেবে সেখানে প্রতিস্থাপন করেছিলেন। 4 নম্বর কি না অর্থনৈতিক শোষণ। এইসব জায়গাগুলি যখন তিনি দখল করছেন, আমরা ফরাসি বিপ্লবে দেখতে পাচ্ছি যে সামন্ততন্ত্রের বিলোপ বা সামন্ত প্রথার বিলোপ ঘটেছিল, কিন্তু এই জায়গাগুলি যখন তিনি দখল করছেন, তিনি ফ্রান্সে নিজের রাজ শক্তি সেটিকে বজায় রাখার জন্য ওইসব অঞ্চলগুলিতে তিনি সামন্ত প্রথার কিন্তু প্রচলন ঘটাচ্ছেন এবং যথেষ্ট অর্থনৈতিক শোষণ কার্য চালিয়ে যাচ্ছেন। সেই সমস্ত থেকে যেসব অর্থ তিনি আদায় করছেন, সেই অর্থ দিয়ে তিনি ফ্রান্সের উন্নতি ঘটাচ্ছেন বা নিজের রাজশক্তিকে বজায় রাখছেন। আমরা সকলেই জানি যে নেপোলিয়ান তার আত্মজীবনীতে অসংখ্য যুদ্ধের কথা উল্লেখ করেছেন। এই যুদ্ধের খরচও তিনি এই সামন্ত প্রথার মাধ্যমে তার বিজিত দেশগুলি থেকেই আদায় করতেন। তাহলে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিলাম যে ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি কি ছিল এবং নেপোলিয়ানের কিভাবে সেই ফরাসি বিপ্লবের আদর্শের সাথে তার সংঘাত হয়েছিল। কারণ ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী স্বাধীনতার কথা বলা হলেও প্রথমেই তিনি মানুষের স্বাধীনতাকে খর্ব করে দিয়েছিলেন, যে কারণেই ফ্রান্সে একনায়কতন্ত্র স্থাপিত হয়েছিল আর সাম্য মৈত্রীর তো কোনো জায়গায় আর থাকলো না প্রথমেই যখন তাদের স্বাধীনতাটা খর্ব করা হয়েছিল। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।